শিক্ষা জেলে গেছে, খাদ্য জেলে গেছে, এবার কি স্বাস্থ্যের টান? কেন হাসপাতালের অভ্যন্তরে ঢুকে ভাঙচুর করে তাণ্ডব লীলা চালিয়ে ওষুধ ধ্বংস করতে হয়? কি উদ্দেশ্য নিয়ে? এই প্রশ্ন উঠবে না? নিশ্চিতভাবে এই প্রশ্ন উঠবে। একজন আইনজীবী হিসেবে কি বলবেন, আজকে দুজন ডাক্তারকে লালবাজার থেকে ডেকে পাঠানো হলো এবং ভুল তথ্য সম্প্রচার করছেন তারা, এমনটাই অভিযোগ, এবং একজন ছাত্রীকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, আমার সেই চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, নির্দিষ্টভাবে আমার বক্তব্য হচ্ছে চিকিৎসকদের যেভাবে এইটা করে টেরোরাইজ করতে চাইছেন, যে সমস্ত চিকিৎসক, যে সমস্ত মেডিকেল ছাত্রছাত্রী, যে সমস্ত সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে, তাদের টেরোরাইজ করার জন্য সরকার মনে করছেন কুণাল দাকে বা ডক্টর সুবর্ণ গোস্বামীকে এইভাবে ডেকে তারা ভয় দেখিয়ে দিতে পারবেন। মূর্খের স্বর্গে বসবাস করছেন সরকার। এতে না চিকিৎসককুল ভয় পাবেন, না সাধারণ মানুষ ভয় পাবেন। উল্টে এই যে আন্দোলন, সেই আন্দোলনের তীব্রতা বাড়বে। তার কারণ সকলেই বুঝতে পারছেন যে কোথাও কিছু একটা লোকানোর আছে। সেই জন্যই তো সরকার এত ভীত সন্ত্রস্ত। সরকার কেন এত ভীত সন্ত্রস্ত? সরকার কেন কুণালদার মতো লোককে, ডক্টর সুবর্ণ গোস্বামীর মতো লোককে কেন ডেকে পাঠাবেন? তাদের হ্যারাস করছেন আপনারা। তারা তাদের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, সংবিধান বর্ণিত মৌলিক অধিকারের এক্সারসাইজ করছেন। সরকারের নিশ্চিতভাবেই কিছু না কিছু লোকানোর আছে, সকলেই বুঝতে পারছেন। যেহেতু অনেক কিছু লোকানোর আছে, তাই সরকার ভীত সন্ত্রস্ত হয়ে ডক্টর কুণাল সরকারকে, ডক্টর সুবর্ণ গোস্বামীকে ডেকে পাঠাচ্ছেন। আমার কথা হয়েছে ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে, অল অ্যালং আছি এবং প্রতিটি বিষয়ে আছি। যদি এই ডক্টরদের কণ্ঠ অবদমিত করা হয়, তাদের আইনি সহায়তা থেকে শুরু করে রাস্তায় নামা, প্রতিবাদে সামিল হওয়া, সমস্ত কিছুর সঙ্গে ছিলাম, আছি এবং থাকবে। লক্ষ্মীর ভান্ডার সরকার দিচ্ছে মানে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করার অধিকার জন্মে যায় না। বা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মানে একজন মানুষ বলতে পারবে না যে ওই আর্জিকরটা অন্যায় হয়েছে, তার বিচার চাইতে পারবে না। লক্ষ্মীর ভান্ডার আপনি আপনার বাড়ি থেকে দিচ্ছেন না, এটা সরকারি প্রকল্প। সেই সরকারি প্রকল্প আপনার আমার ট্যাক্সের টাকায় সেই প্রকল্পের অর্থ সরবরাহ হয়। এটা কারোর ব্যক্তিগত সম্পদ নয়। আপনার আমার ট্যাক্সের টাকায় সেই প্রকল্প গ্রহণ করা হয় এবং সেই প্রকল্পের বেনিফিশিয়ারি হন সাধারণ মানুষ, এবং সেটা কিন্তু সাধারণ মানুষের করের টাকায় তারা বেনিফিশিয়ারি হন, অন্য কারোর টাকায় নয়। আমার প্রশ্ন হলো যে যখন কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল, সেই তদন্ত পর্বে, তদন্তভার যতদিন ছিল সেই তদন্ত পর্বে কি কি ডেভেলপমেন্ট হয়েছে, এবং এই তদন্তভার সিবিআই হাতে যাওয়ার পরে হাসপাতালে কেন তাণ্ডব লীলা চালানো হলো? ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট। সেখানে পুলিশ, যেখানে এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ এই মাত্র 70-80 জন বা 90 জন গিয়ে তাণ্ডব লীলা চালালো বা 100 জন গিয়ে তাণ্ডব লীলা চালালো, তাদেরকে আটকাতে পারলো না? শুধু আটকানো নয়, যখন তাণ্ডব লীলা চালানোর পরে তারা সেফ প্যাসেজ পেয়ে বেরিয়ে চলে গেল, তাদের মধ্যে ওখান থেকে অন স্পট থেকে কজনকে গ্রেপ্তার করেছে? আমার প্রশ্ন থাকলো, তাহলে অন স্পট থেকে একজনকে গ্রেপ্তার করেছেন কি করেননি? না করে থাকলে কেন করেননি বা কেন করতে পারেননি? এর দায়ভার তো নিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে। আমি মনে করি এই ঘটনার দায়ভার নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন প্যাথেটিক, এবং শুধু তাই নয়, এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বারবার এই রাজ্যে একটি ঘটনা ঘটে। সেই ঘটনার পরে হয় মহিলা মুখ্যমন্ত্রী তিনি যে ধরনের মন্তব্য করেন, সেই ধরনের মন্তব্যের পরে যারা এই অপরাধী তারাই কোথাও একটা বাহবা পেয়ে যান। কখনো বলা হয় তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক ছিল, কখনো তার পিছনে কোন রাজনীতি রয়েছে সেটা খোঁজা হয়, কখনো রেপের মূল্যমান ঠিক করা হয়। এক অদ্ভুত পরিস্থিতি, 10 লক্ষ টাকা, এক অদ্ভুত পরিস্থিতি, চিন্তাতীত, ভাবনাতীত বিষয়। এখন দুর্ভাগ্য হলেও সত্য, এখন তারা ভোট পেয়েছেন, ফলে ভোট পাওয়ার ফলে আমাদের রাজ্যে, আমাদের দেশে তো রাইট টু রিকল নেই, ফলে রাইট টু রিকল না থাকার জন্য তারা ক্ষমতায় আছেন। কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন প্যাথেটিক। সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে। সাধারণ মানুষ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন। কেন চাইছেন? তার একটাই পরিষ্কার কারণ হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন প্যাথেটিক। এই প্রশাসন, সে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, দুষ্কৃতিরাজকে প্রমোট করছে এবং তারা প্রশাসনিক কাজকর্ম করতে ব্যর্থ হচ্ছে। সিম্পল অ্যাজ দ্যাট। দ্যাটস ওয়াই সাধারণ মানুষ তারা চাইছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগ। শুধু তাই নয়, রাত্রিবেলা ডিউটি পর্যন্ত অফ করে দেওয়া হয়েছে। এটা আমি মনে করি একটা মধ্যযুগীয় ব্যবস্থাপনা। যে মহিলারা এত কিছুর পরে এই অধিকার পেয়েছিলেন, তাদেরকে আবার ঘরে ঢুকিয়ে দেওয়ার প্রয়াস, এটা অত্যন্ত নক্কারজনক। উল্টে তারা একদিকে সুরক্ষা প্রদান করতে পারছেন না, উল্টে মহিলাদের ঘরে ঢুকিয়ে দিচ্ছেন কেন? এই মহিলারা, তাদের সমান অধিকার দিতে হবে। মহিলা, পুরুষ, তৃতীয় লিঙ্গ সকলকে সমান অধিকার দিতে হবে। ভারতবর্ষের সংবিধান সে কথা বলেছে, এবং ভারতবর্ষের সংবিধান অত্যন্ত পরিষ্কার। ভারতবর্ষের সংবিধান
নির্দিষ্টভাবে সকলকে এই অধিকার দিয়েছে, তারা চাইলে সমবেত হয়ে উইদাউট আর্মস প্রতিবাদও করতে পারবে। সে দিনে করতে পারবে, রাত্রে করতে পারবে। ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে। যদি সংবিধান প্রদত্ত অধিকার কেউ কাটতে আসে তাহলে সেটা বেআইনি হবে। সেই বেআইনি পদক্ষেপ যদি যে কেউ করবে তার বিরুদ্ধে নির্দিষ্টভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। আর বামরাম নিয়ে যে ধরনের মন্তব্য করেছে, দেখুন এই ঘটনায় বিশেষ করে হাসপাতালে তাণ্ডব চালানোর ঘটনায় যাদের পরিচয় উঠে আসছে তারা কারা? কেউ শাসক দল কাউন্সিলর ঘনিষ্ঠ, কেউ এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত। এ তো তার পরের দিন একটি বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশ, এলাকায় কি বলে পরিচিত, বেলগাছিয়ায় চলে যান, দমদমে চলে যান, কি বলে পরিচিত, তারা তো খবরে প্রকাশ করে দিয়েছে। এরপরে এই কথা বলা আসলে কি চেয়েছিলেন তিনি? আসলে সেদিন তাণ্ডব লীলার পিছনে কারণগুলো অনেকগুলো ছিল। এক, এভিডেন্স ট্যাম্পার, কারণ ওটা প্লেস অফ অকারেন্স। দ্বিতীয় হচ্ছে যে এই ঘটনাতে যেহেতু মানুষ প্রতিবাদ করছে সেই প্রতিবাদের অভিমুখটাকে পরিবর্তন করে দেওয়া। তৃতীয় হচ্ছে যে পরিমাণ ওষুধ দুর্নীতি ঘটেছে সেই ওষুধ দুর্নীতিকে ধামাচাপা দেওয়া। কি করে বলুন তো? যে মুখ্যমন্ত্রী বলে ফেললেন যে প্রায় 100 কোটি টাকার মতো সেখানে তাণ্ডব লীলার ফলে ক্ষতি হয়েছে। আচ্ছা, অ্যাসেসমেন্ট হয়েছিল অন দ্য বেসিস অফ হুইচ অ্যাসেসমেন্ট? কারণ তিনি প্রশাসনিক কর্ত্রী, তাকে বলতে হবে 100 কোটি টাকা এই কনক্লুশনে তিনি কীভাবে পৌঁছালেন। তারপরের কথা হচ্ছে এই 100 কোটি টাকা যদি হয়ে থাকে, যারা যারা ওখানে তাণ্ডব লীলা চালিয়েছে, কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে গোল গোল করে তাদের মুখ দেখিয়েছে। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রশ্ন, আচ্ছা গোল গোল মুখ করে যাদের দিয়েছেন 100 কোটি টাকা, আপনার কথা সত্য ধরে নিলাম, তাহলে তাদের কাছ থেকে এটা আদায় করবেন কি করবেন না? তার কারণ আইনে প্রভিশন রয়েছে, যারা যারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত হবেন তাদের প্রপার্টি অ্যাটাচ করে তাদের কাছ থেকে এই টাকাটা আদায় করে নিন, আইনে প্রভিশন রয়েছে। তাহলে 100 কোটি টাকা কারোর বাইক বিক্রি করান, কারোর যা যে বাড়িতে আছে প্রপার্টিটা অ্যাটাচ করিয়ে নিন, কারণ এখানে নির্দিষ্টভাবে আইন রয়েছে, এই রাজ্যে আইন রয়েছে। তাই নয়, এই যেভাবে এই যারা যারা আরজিকর কাণ্ডে প্রতিবাদ করতে চাইছেন তাদেরকে কাউকে নোটিশ দেওয়া হচ্ছে, কাউকে পুলিশ ফোন করছেন, আমরা দেখেছি যে কাউকে ফোন করে বলছেন আপনারা আসবেন না। এ কি? ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে ভারতবর্ষের যে কোনো মানুষ ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলাচল করতে পারেন, বসবাস করতে পারেন। ভারতবর্ষের সংবিধান এই মৌলিক অধিকার দিয়েছে যে তারা মনে করেন কোনো ঘটনার প্রতিবাদ করা উচিত, তারা সেখানে উইদাউট আর্মস তারা সেখানে সম্মিলিত হতে পারেন। এই অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে। যদি কোনো সরকার মনে করে ভোটে জিতে, আমরা কোনো শাসক দল যদি মনে করে আমরা ভোটে জিতে আমরা সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা আমাদের মতো করে প্রশাসন চালাবো, সরকার চালাবো, আইন তো সেটা পারমিট করবে না, সংবিধান তো সেটা পারমিট করবে না। এবং নিশ্চিতভাবে এরা যে কাজ করছে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে এরা একটা নক্কারজনক কাজ করছেন এবং সাধারণ মানুষের কণ্ঠ অবদমিত করার জন্য তারা এই কাজ করছেন। যে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। আচ্ছা, প্রথম কথা যে স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা নিয়েছেন, দ্বিতীয় কথা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ আজকে ডক্টর সন্দীপ ঘোষকে ডেকে পাঠাচ্ছে সিবিআই। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে কদিন ছিল, এই সরকারের হাতে, এই প্রশাসনের হাতে, এই তদন্তভার যখন এই পুলিশের হাতে ছিল, তখন কদিন ডক্টর সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছিলেন? আচ্ছা, এই হত্যাকাণ্ডে কেন ইউডিকে স্টার্ট হয়েছিল? কেন প্রথমে এই যে আমার বোনটির উপর এই অত্যাচার চালানো হলো তার পরিবারকে এই তথ্য দেওয়া হয়েছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে? কেন এই হাসপাতালে ভ্যান্ডালাইজ হওয়ার পরে এই তথ্য উঠে আসছে যে যারা ভ্যান্ডালাইজ করেছেন তারা শাসক দলের কাউন্সিলরদের ঘনিষ্ঠ বা এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত? এই প্রশ্নের উত্তর দিতে হবে না? কেন হঠাৎ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে গেলেন যে কোনো অ্যাসেসমেন্ট হয়েছে যে কত টাকা এই তাণ্ডব লীলার ফলে কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে? তিনি বলে দিলেন 100 কোটি টাকার মতো। তাহলে তিনি নিশ্চিতভাবে জানেন বা প্রি অ্যাসেস করে রেখে দিয়েছেন। ভাঙচুর করার উদ্দেশ্য কি শুধুমাত্র এভিডেন্স ট্যাম্পার ছিল, নাকি এর পিছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে? এর পিছনে ওষুধ কেলেঙ্কারি নেই তো? শিক্ষা জেলে, এরপরে কি স্বাস্থ্যের টান আসছে? মন্ত্রী একটা দায়িত্বপূর্ণ পদ উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী পর্যন্ত রয়েছে, উদয়ন গুহ তৃণমূলের বিধায়ক, তিনি আবার মন্তব্য করেছেন মহিলাদের বেশভূষা নিয়ে এবং নানা জায়গায় যায় এই ধরনের ড্রেস পরে। এই ধরনের মন্তব্য এই পরিস্থিতিতে দুঃখের সঙ্গে বলতে হয় এটা হচ্ছে তৃণমূলীয় কালচার। এর আগে আপনাদের পার্কস্ট্রিট কাণ্ড মনে আছে, কামদুনি মনে আছে, নদিয়ার হাঁসখালি মনে আছে, আবার আরজি করার পরে এই মন্ত্রী মশাইয়ের এই মন্তব্য। আসলে এরা কখনো রেপের দাম ঠিক করে দেন, কখনো তার পিছনে অন্য রাজনৈতিক দলের
হাত দেখতে পান, কখনো তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক ছিল বলে দেখে দেওয়া হয়। ফলে এই যে বিভিন্ন বিষয়গুলো বলেন, আসলে এরা কি চান? প্রথম কথা, একটা নারী বিদ্বেষী মানসিকতা এদের থাকে, অত্যন্ত দুর্ভাগ্য হলো সত্য। দ্বিতীয় কথা হচ্ছে, এরা সমাজটাকে সবসময় ওই মেটালিস্টিক ওয়েতে দেখেন। ফলে এই ধরনের একটা রাজনৈতিক আদর্শহীন রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, তাদের নেতা নেত্রীদের যা বলা উচিত এরা এক্স্যাক্টলি তাই বলছেন। কেউ বলছে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে তাই প্রতিবাদ কেন করবে, কেউ বলছে মহিলারা স্বামীদের আটকে রাখতে পারে না, কেউ বলছে জিন্স প্যান্ট। এই কি ধরনের কথাবার্তা? কেন মহিলারা জিন্স পরতে পারেন না? মহিলা তাদের পছন্দের পোশাক পরবে, যা পছন্দ হবে তাই পরবেন, এতে কারোর কোনো আপত্তি থাকতে পারে নাকি? কে কি পড়বে, কে কি খাবে, কে কি করবে আপনি ঠিক করে দেবেন? আপনি দুদিন মন্ত্রী হয়েছেন বা দুদিন এটা হয়েছেন সেটা হয়েছেন বলে রাজনীতি নেতা হয়েছেন, আপনি ঠিক করে দেবেন? কে কি খাবে, কে কি পড়বে, সেগুলো আপনি ঠিক করে দেবেন? দেখুন, যার বিন্দুমাত্র মানবিক মূল্যবোধ থাকবে সে এই ঘটনা কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে নয়, দ্বিধাহীনভাবে তারা এই ঘটনায় তারা বিচার চাইবে, আওয়াজ উচ্চ স্বরে তারা বলবেন, তারা উচ্চকিত কণ্ঠে বলবেন যে এই ঘটনায় ন্যায্য বিচার চাই, এবং এই ঘটনাকে তারা নিন্দা করবেন। এখানে নিন্দা জানানোর কোনো প্রকারে, নিন্দা জানানোর ক্ষেত্রে কেউ যদি মনে করেন যে একটা কোয়ালিফিকেশন রেখে দেবেন, কেউ যদি মনে করেন কোনো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে নিন্দা জানাবো, আমি বলবো যে মানবিক মূল্যবোধ নিয়ে এই ঘটনাটিকে দেখুন। মেয়ে নেই, বোন নেই, মা নেই তা তো নয়। মানবিক মূল্যবোধ যার আছে নিশ্চিতভাবে সেই ঘটনার নিন্দা করবে। এবং দুর্ভাগ্য হলেও সত্য, কিছু মানুষের মানবিক মূল্যবোধের উপরে দুর্নীতি এবং দুষ্কৃতি মানসিকতা তাদের কাজ করছে বলে তারা এই ধরনের মন্তব্য হয়তো বা করছেন। আমি মনে করি প্রতিটি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ এই ঘটনার নিন্দা করবেন এবং তারা এই ঘটনাকে নিন্দা করে তাদের কণ্ঠ উচ্চকিত করবেন।